দর্শক স্বাগত জানাচ্ছি গেম অনের সাথে আছি পিঙ্কি সানোয়ার। প্রতি শুক্রবার গেম অনের রাত 8টায় আমরা থাকি আপনাদের সাথে, গল্প করি, খেলাধুলা নিয়ে অনেক ধরনের আলোচনা করি। আজকে কিন্তু আমরা আলোচনা করবো আসলে দেশের ক্রিকেটে কেমন যাচ্ছে, দেশের ক্রিকেটের হালচাল, এই বিষয়ে আজকে আমরা কথা বলবো। এছাড়াও নানা প্রসঙ্গ তো থাকবেই। আলোচনার জন্য কিন্তু আমার সাথে আছেন একজন স্পেশাল গেস্ট, আমাদের সঙ্গে আছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। হ্যাঁ, আপনাকে গেম অনে স্বাগত। ধন্যবাদ। ঠিক আপনার সাথে অফ এয়ার একটু আগে কথা হচ্ছিল যে আসলে কোয়াবের সভাপতি আপনি এখন, আসলে কাজগুলো মানে কাজের প্রেশার কেমন, কিংবা আসলে কোয়াবের কাজগুলো কি আসলে ক্রিকেটারদের জন্য যেভাবে কাজ করার কথা কোয়াব কি সেটা করতে পারছে? আমরা আসার পরে আসলে আমরা চেষ্টা করছি, আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যেন প্লেয়ারদের পাশে থাকতে পারি, প্লেয়ারদের ভয়েস হয়ে আমরা কাজ করতে পারি। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা ক্ষেত্রেই আমরা প্লেয়ারদের নিয়ে কথা বলি বা প্লেয়ারদের রাইটস নিয়ে কথা বলি। এই কাজ করতে যে ডেফিনেটলি আমাদের অনেক বাধাগ্রস্ত হতে হয়েছে, অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। এই যে প্রতিকূলতার কথা বলছেন মিঠুন ভাই, এই প্রতিকূলতাগুলো আসলে আপনাদের বাধাগুলো কোন জায়গা থেকে সৃষ্টি করা হয়, মানে আপনারা কোন জায়গা থেকে বাধাটা আসলে ফেস করেন? এটা কি বোর্ড থেকে ফেস করছেন, কোথা থেকে আসলে ফেসটা কোথা থেকে করছেন? কারণ আসলে আমাদের যে কাজটা এটা হচ্ছে বোর্ডের সাথে সমন্বয় করে কাজ করাটা ইম্পর্টেন্ট, কারণ আমরা প্লেয়ারদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলি, কিন্তু আলটিমেটলি ওই ফ্যাসিলিটিটা দেয়ার কিন্তু রাইটস হচ্ছে বোর্ডের, বোর্ডই দিতে পারে। আমাদের ওই ক্যাপাবিলিটি নাই যে আমরা প্লেয়ারদেরকে সব ফ্যাসিলিটেট করব। তো এই ফ্যাসিলিটেট করতে হলে ক্রিকেট বোর্ডের সদ ইচ্ছা থাকতে হবে। তো আমরা আসার পর থেকে আমরা বিভিন্ন ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছিলাম এই জন্যেই, কারণ ওই সময় বোর্ডে যিনারা ছিলেন ওনাদের আমার কাছে মনে হয়েছে সেই সদ ইচ্ছার অভাব ছিল, এবং প্লেয়ারদের যে প্রয়োজনগুলো ছিল, প্লেয়ারদের যে রাইটস নিয়ে আমরা কথা বলেছি, ওনারা ওই জিনিসটা পজিটিভলি নেন নাই বলেই ওনাদের সঙ্গে আই ডোন্ট নো। আসলে দেখেন, আমাদের ওই কালচারটা এখনো ডেভেলপ হয়নি যে প্লেয়ারদের রাইটস নিয়ে কথা বললে সেটা পজিটিভলি নেয়া, বা সবাই মনে করে থাকে যে হয়তো বা এরা বাড়াবাড়ি করছে বা বেশি চাচ্ছে, বেশি কিছু বলছে। তো আমাদের ওই কালচারটা এখনো তৈরি হয়নি অন্যান্য দেশে যে কালচারটা আছে। আপনারা এই কোয়াবে আপনি যখন সভাপতি হলেন বা আপনারা যারা এখন কাজ করছেন, এর আগে যখন আপনি প্লেয়ার ছিলেন, আপনি বিগত সরকারের আমলে বিগত বোর্ডের আন্ডারে যখন আপনি খেলেছেন, তখনের সাথে আমি যদি বলি যে আপনি যখন সভাপতি হলেন, আপনি তো এরপরে আসলে 2টা বোর্ড পেয়েছেন, সো ডিফারেন্সটা কি? আপনি কি মানে সিমিলার এক্সপেরিয়েন্স? না না, আপনি অবশ্যই কোনোভাবে আমি সিমিলার বলতে পারবো না, কারণ আমি বুলবুল ভাইয়ের সময় থেকে কাজ করা শুরু করেছি। এখন আমি পাচ্ছি তামিম ইকবালের বোর্ড। না, আমি তার আগের কথা বলছি যে ফারুক ভাইয়ের সময় আপনি পেয়েছেন। না, ফারুক ভাইকে আপনি পাননি। আচ্ছা, কিন্তু আপনি প্লেয়ার ছিলেন হচ্ছে পাপন ভাইয়ের সময়। আপনি ইভেন আমি স্টিল প্লেয়ার। হ্যাঁ, মানে আপনি খেলেছেন তো, মানে তখন তো আসলে আপনি কোয়াবের সাথে এভাবে সরাসরি আপনি সভাপতি হিসেবে ছিলেন না। সো আমি জাস্ট জানতে চাচ্ছি যে আপনি যে বললেন যে প্লেয়ারদের জন্য কিছু চেতে গেলে যে বাধাগ্রস্ত হচ্ছেন, ওই সময় কি আসলে এমন সিচুয়েশন ছিল? আমি ঠিক জানি না, ওই সময় যিনারা কাজ করেছেন ওনারা ভালো বলতে পারবেন যে ওনারা কি ফেস করেছেন। আমরা প্লেয়ার হিসেবে তো আমরা কোনো দাবি করে তখন পাইনি, বা আমরা কোয়াবের প্রতি প্লেয়ারদের ওই ট্রাস্টটা ছিল না আসলে ওই সময়, যে কোয়াব প্লেয়ারদের হয়ে কথা বলতে পারে। তো আমি যখন প্লেয়ার ছিলাম বা এখনো প্লেয়ার আছি, তো আগের যে কোয়াবটা ছিল তখন আমরা আসলে এইভাবে ওনাদের অ্যাক্টিভ রোল প্লে করতে কখনো দেখিনি। আমি যদি একটু বলি যে কোয়াবের কাছে আসলে সব প্লেয়াররা কিংবা সবাই তো আসলে সমান হওয়ার কথা। আমি আপনার কাছে জানার জন্য যে যখন আমিনুল ইসলাম বুলবুল সভাপতি হলেন, তখন কোয়াবের পক্ষ থেকে কিন্তু তাকে শুভকামনা জানানো কিংবা এই ধরনের কিছু আমরা দেখিনি। কিংবা তামিম ইকবাল যখন সভাপতি হলেন, অ্যাডহক কমিটির এখন প্রধান হয়ে যখন তিনি এখন রান করছেন বিসিবি, আমরা কিন্তু দেখেছি শুরুতেই আসলে কোয়াবের পক্ষ থেকে তাকে শুভকামনা জানানো কিংবা সেই জিনিসগুলো। এটা কেন আপনাকে প্রথম থেকে ধরে নিয়েছিলেন? যে এখানে আপনার একটা মিস কনসেপশন আছে, সেটা হচ্ছে আমরা বুলবুল ভাইয়ের সময়ও গিয়েছিলাম। আমরা নতুন কমিটি হওয়ার সাথে সাথে বুলবুল ভাইকে ফুল দিয়ে আমরা শুভেচ্ছা জানিয়েছি। আমি একটা নিউজও দেখেছি, একজন জার্নালিস্ট এটা নিয়ে নিউজ করেছিলেন। আমি
পরে আমার কাছে ছবি আছে, সেই ছবিটাও আমি আচ্ছা। ওনাকে পাঠিয়েছিলাম যে আমরা শুধু তামিম ইকবালকেই শুভেচ্ছা জানাইনি, আমরা বুলবুল ভাইকেও শুভেচ্ছা জানিয়েছিলাম। আচ্ছা, আমরা যদি একটু মানে আবার একটু পিছনে ফিরে যাই, যে আমিনুল ইসলাম বুলবুলের সময় আপনাদেরকে দেখা গেছে যে আপনারা আসলে তখন বিপিএল বয়কটের মতো ঘটনা ঘটেছে। অ্যাজ এ প্লেয়ার কিংবা কোয়াব যেহেতু প্লেয়ারদের স্বার্থ নিয়ে কথা বলে, সেই মুহূর্তে আসলে ওই বিপিএল বয়কট ছাড়া কি আপনাদের কাছে আর কোনো রাস্তা ছিল না, কিংবা আপনাদের কাছে ওইটাই ঠিক মনে হয়েছিল যে এটা ঠিক হচ্ছে, ক্রিকেটের স্বার্থে হচ্ছে? দেখেন, আপনি মনে করতে পারবেন, আমরা কিন্তু বিপিএল বয়কটের আগে আমরা যখন সিলেট পর্ব চলছিল ওই সময় ওনার মানে জিনাকে নিয়ে বিতর্কটা শুরু হয়েছিল, উনি কিন্তু তখন থেকেই শুরু করেছিলেন যে প্লেয়ারদেরকে বিভিন্নভাবে ছোট করা, অপমান করা। আমরা ওই সময় একটা প্রেস কনফারেন্স করেছিলাম যে এই ধরনের কথা থেকে বিরত থাকতে, প্লেয়ারদের রেসপেক্ট আছে, প্লেয়ারদেরকে সম্মান দিয়ে যেন কথা বলা হয়। তো ডে বাই ডে কিন্তু এটা কন্টিনিউ করে যাচ্ছিলেন উনি। হ্যাঁ, উনি কন্টিনিউ করে যাচ্ছিলেন। ইভেন একজন থেকে শুরু করে টোটাল ক্রিকেটারদেরকে নিয়ে উনি যখন শুরু করলেন কথা, তখন আমরা এক পর্যায়ে সবাই একসঙ্গে আলোচনা করি। আমরা সবগুলো ক্যাপ্টেনের সঙ্গে কথা বলি, বিপিএল এ যে টিমগুলো খেলছিল সবার সঙ্গে আলোচনা করি। করার পরে সবাই একমত হয় যে এটা বেশি হয়ে যাচ্ছে, প্লেয়ারদের মাস্ট একটা স্ট্যান্ড দরকার। তো সেই ক্ষেত্রে আমরা ক্রিকেট বোর্ডকে জানাই, আমরা একটা দাবি করি, এবং দাবি করার পরে কিন্তু আমরা প্রতিনিয়ত, আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে খেলা, আমাদের কখনোই উদ্দেশ্য ছিল না খেলা বন্ধ করা। কিন্তু সেই জায়গাটাই তো দুই পক্ষ থেকে একটা জায়গায় এসে সমঝোতা করতে হবে। তো আমরা স্টিল ওই দাবি করার পরেও কিন্তু কন্টিনিউয়াসলি আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি, এবং আমরা চেয়েছি যে এর একটা দ্রুত সমাধান করে যেন মাঠে আবার খেলাটা গড়াই। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে ওই সময় ক্রিকেট বোর্ড থেকে যে রোলটা প্লে করার কথা ছিল বা যেভাবে এগিয়ে আসার কথা ছিল, ওনারা আসে নাই। ওখান থেকে অপমানিত হয়েছে প্লেয়াররা। ওনার ক্রিকেট বোর্ডের একজন ডিরেক্টর প্লেয়ারদেরকে অপমান করেছে, আবার প্লেয়াররাই বারবার তাদের সঙ্গে নেগোশিয়েট করার জন্য চেষ্টা করছে, স্টিল তারা কিন্তু তাদের জায়গায় ছিল। তো এখান থেকে আমার কাছে যেটা মনে হয় যে প্লেয়ারদের যে সম্মান বা প্লেয়াররা যেটা ডিজার্ভ করে, ওই বোর্ডটা আমার কাছে মনে হয়নি যে তারা কখনো সেটা দিতে চেয়েছে। আমিনুল ইসলাম বুলবুলের আসলে কাজের অভিজ্ঞতা কিন্তু অনেক। তিনি তার বিগত সময়, তিনি বিগত দিনগুলোতে আমরা যদি পিছনে দেখি যে তিনি ক্রিকেটের ডেভেলপমেন্ট নিয়ে কিন্তু অনেক ধরনের কাজ করেছেন বাইরে, এই সুবাদেই কিন্তু তাকে আসলে এখানে আনা। আপনার কাছে যদি আমি আসলে জানতে চাই যে তার বোর্ডটাতে আপনার কি আসলে সমস্যা চোখে পড়েছে, যে আমিনুল ইসলাম বুলবুল প্রবলেম ছিলেন, নাকি তাকেও আসলে কাজ করতে দেয়া হয়নি, এখানে অন্য কোনো শক্তি আসলে বোর্ডটাকে কন্ট্রোল করেছে? দেখেন, এত ভেতরের খবর তো আমার জানার কথা না, তবে আমরা এতটুকু বুঝি যে ক্রিকেট বোর্ডে আগেও অনেকে কাজ করে গেছে, এখনো কাজ করছে, মাঝেও যেটা বললেন বুলবুল ভাইয়ের সময়। তো আমার কাছে যেটা মনে হয়েছে, বুলবুল ভাইয়ের সময় ওনার যে বোর্ডটা ছিলেন বা ওনার যে টিমটা ছিলেন, আমার কাছে কখনোই মনে হয়নি এরা ক্রিকেট রান করার জন্য ওই ক্যাপাবিলিটি আছে। কারণ আপনি দেখবেন মোস্ট অফ দ্য যারা আছেন, ইনাদের ব্যাকগ্রাউন্ড যদি আপনি চেক করেন, এক তো স্পোর্টস রিলেটেড না, দুই হচ্ছে ওই রকম দক্ষতা নাই। তো আমি মনে করি ইভেন বুলবুল ভাই কিন্তু আইসিসিতে অনেক লম্বা সময় কাজ করেছেন, কিন্তু ওইটা এমপ্লয়ি হিসেবে। আর এখানে আপনি একটা ক্রিকেট বোর্ড চালাতে গেলে কিন্তু আপনার ডিসিশন মেকার হতে হবে, আপনার অনেক সময় বোল্ড ডিসিশন নিতে হবে, কারণ এটা অনেক বড় একটা জায়গা। তো আপনি এখানে সেফ খেলতে গেলে সবসময় আপনি পারবেন না। তামিম ইকবালের বোর্ডের কথা কি বলবেন? তামিম ইকবালের অ্যাডহক কমিটিতে যারা আছেন, তারা কি আসলে ক্রিকেট ব্যাকগ্রাউন্ডের, কিংবা তাদেরও কি ক্রিকেটের নলেজ ওভাবে আছে? দেখেন, সব ক্ষেত্রে যে আপনার ক্রিকেট ব্যাকগ্রাউন্ড হইতে হবে নট নেসেসারি, কিন্তু না, আমি যেটা বলছি, আমি ওখানে কিন্তু দুইটা বিষয় বলেছি। একটা হচ্ছে ক্রিকেট ছাড়াও যে ব্যাকগ্রাউন্ড, তার যে প্রফেশন ছিল, সেই ব্যাকগ্রাউন্ডটাই কতটা স্ট্রং ছিল, বা কতটা এই ধরনের অ্যাক্টিভিটি বা কোনো বড় ধরনের ডিসিশন মেকিং বা ওই রকম দক্ষ কোনো জায়গায় ছিলেন কিনা, সেটা নিয়েও কিন্তু কনফিউশন আছে। তো আমরা তামিম ইকবালের বোর্ড আসার পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কারণ আমাদের প্লেয়ারদের চাওয়া কি, প্লেয়ার বান্ধব বোর্ড হবে, প্লেয়ারদেরকে দেখবে, প্লেয়ারদের ফ্যাসিলিটেট করবে, প্লেয়ারদের পাশে দাঁড়াবে, প্লেয়ারদের সুবিধা অসুবিধার সময় সবসময় ক্রিকেট বোর্ডকে পাশে পাবে।
আমাদের চাওয়া কিন্তু এইটা, আমাদের বোর্ডে কি আসলো না আসলো সেটা আমাদের কাছে ম্যাটার করে না। ওয়েল, আমরা জানি যে 3 মাস পরে আসলে বিসিবি নির্বাচন হবে, সেখানে তামিম ইকবাল কিন্তু নির্বাচন করবেন এমন একটা ঘোষণাও দিয়েছেন। একটু দেখে আসতে চাই, আমার হাতে একটা প্রতিবেদন আছে, তারপর আবার আলোচনায় ফিরবো। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে দেওয়ার পর দেশের ক্রিকেট প্রশাসনের দায়িত্ব পান তামিম ইকবাল। এডহক কমিটির প্রধান হলেও বাস্তবে পালন করছেন সভাপতির দায়িত্ব। তবে স্থায়ীভাবে সে আসনে বসতে হলে অপেক্ষা একটি নির্বাচনের। মিরপুরে সংবাদ সম্মেলনে তামিম জানান, খুব দ্রুতই সেই প্রক্রিয়া শুরু হচ্ছে। 3 তারিখে একটা বোর্ড মিটিং করে ইলেকশনের প্রসেস স্টার্ট করে দাও। 30 থেকে 45 দিনের মধ্যে ইলেকশন হয়ে যায়, সো হুইচ ইজ at least 2-3 weeks before আমাদের ডেডলাইন। তামিমের চোখে দ্বিতীয় বা তৃতীয় স্তর থেকে জাতীয় দলে ক্রিকেটার উঠে আসার পথ প্রায় বন্ধ। সেই সংকট কাটাতে আসছে নতুন পরিকল্পনা। সেকেন্ড 11 নামে করতে চান আলাদা প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট। তুমি যদি এটা ভালো করো, দিস ইজ দ্য বেনিফিটস ইউ আর গোয়িং টু গেট। সো আমার কাছে মনে হয় মানে বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ টু হ্যাভ দিস টুর্নামেন্ট ওয়্যার every team will have their second 11 team. ক্রিকেটকে শুধু ঢাকা কেন্দ্রিক নয়, বরং দেশের নানা প্রান্তে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা এডহক কমিটির। খুলনা, বরিশাল সহ বিভিন্ন অঞ্চলে নিয়মিত ম্যাচ আয়োজনের কথা জানিয়েছেন তামিম ইকবাল। এই সিজন থেকে চেষ্টা করব যেসব জায়গায় মাঠ আছে, যেগুলা একটা ফার্স্ট ক্লাস খেলা চালানোর মতো অবস্থায় আছে, ওই জায়গাগুলো আমরা হোম এন্ড অ্যাওয়ে শুরু করে দিব। এছাড়া দর্শকদের জন্য আছে স্বস্তির খবর। মিরপুর স্টেডিয়ামের পূর্ব গ্যালারিতে শেড বসানো হবে। শুধু তাই নয়, পরিবেশ বান্ধব উদ্যোগ হিসেবে প্রতিটি গ্যালারিতে থাকবে সোলার সিস্টেম। তাসবিহ শহরন, নিউজ 24, ঢাকা। দেখছিলাম ভাইয়া যে আসলে তামিম ইকবাল নির্বাচন করার ঘোষণা দিয়েছেন এবং তিনি অ্যাডহক কমিটিতে আসলে প্রধান থাকা অবস্থায় তিনি নির্বাচনে অংশ নেবেন। আপনার কাছে যদি জানতে চাই যে তামিম ইকবাল এসেই কিছু ডিসিশন নিলেন প্লেয়ারদের পক্ষে, আমরা প্লেয়ার্স কার্ড দেখলাম, তারপর আসলে প্লেয়ারদের বেতন বৃদ্ধি থেকে শুরু করে অনেক পজিটিভ অনেকগুলো পদক্ষেপ তাকে নিতে দেখেছি, খুব দ্রুত পদক্ষেপ নিয়েছেন। এটা কি আসলে প্লেয়ারদের জন্য করা নাকি এটা ইমেজ বিল্ডিং? আমার কাছে তো নির্বাচনের আগে আমার কাছে তো মনে হয় এটা প্লেয়ারদের জন্য করা। কারণ আমরা সবসময় একটা জিনিস জানতাম যে উনি মডার্ন ক্রিকেট খেলেছেন, ক্রিকেটের যে ডিমান্ডটা সেটা উনি জানেন। তো উনি এখানে যেহেতু আসতে চেয়েছেন, নিশ্চয়ই ওনার ওই পরিকল্পনা আছে। দেখেন, আগে পরে তো অনেক বোর্ড প্রেসিডেন্টই দেখলাম, এসে তো ক্রিকেটারদের জন্য কেউ কিছু করেনি। সবাই স্ট্যান্ডবাজি, আমি এই করব ওই করব, এরকম অনেক কিছু হয়েছে, কিন্তু আমরা কিন্তু কোনো মানে অ্যাক্টিভিটি দেখি নাই যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন হয়েছে। তো জিনিসটা হচ্ছে যে আমার অনেক প্ল্যান থাকতে পারে, আমি বলতে পারি, মুখে অনেক কিছু বলতে পারি, আমি এই করব ওই করব, কিন্তু করাটা ইম্পর্টেন্ট। তো উনি এই বোর্ড এসে 22 দিন 23 দিনের মধ্যে যে কাজগুলো করেছে এবং প্লেয়ারদের জন্য করেছে, সবকিছু ক্রিকেটের জন্য করেছে। তো ক্রিকেট বোর্ডে এসে কাজটা হচ্ছে ক্রিকেটারদের এবং ক্রিকেটকে ফ্যাসিলিটেট করা। তো আমার কাছে মনে হয়েছে যে এই বোর্ডটা ওই লক্ষ্যেই এগোচ্ছে এবং আমি ডেফিনেটলি এটাকে অনেক সাধুবাদ জানাই। প্লেয়ারদের মুখে অলওয়েজ শুনেছি যে আসলে রাজনীতি মুক্ত একটা বোর্ড তারা সবসময় চেয়েছেন। আসলে তামিম ইকবাল কতটা এটা ইনশিওর করতে পেরেছেন এটা জানবো একটা বিরতি থেকে ফিরে। দর্শক নিচ্ছে একটা বিরতি, কোথাও যাবে না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি গিয়ে মনে কথা বলছি। কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন আছেন আমাদের সঙ্গে, কথা বলছে আসলে ক্রিকেটের হালচাল নিয়ে। বিরতিতে যাওয়ার আগে মিঠুন ভাই, আপনার কাছে একটা প্রশ্ন রেখেছিলাম যে আসলে রাজনীতি মুক্ত একটা বোর্ড কিন্তু সবারই চাওয়া, আপনাদেরও চাওয়া ছিল, প্লেয়াররাও সবসময়ই বলেছে যে আসলে এই চাওয়াটা কিন্তু সবার। সেই ক্ষেত্রে আসলে তামিম ইকবালের অ্যাডহক কমিটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন, আমরা দেখি একটা ক্রিকেট বোর্ডকে যে তারা প্লেয়ারদের জন্য বা ক্রিকেটের জন্য কি করছে, সেখানে কোনো পলিটিশিয়ান এসে বসলো না নন পলিটিক্যাল পারসন বসলো, সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে ক্রিকেটটা কিভাবে রান করছে। ক্রিকেটটা যদি আমি নন পলিটিক্যাল একজনকে আনলাম কিন্তু সে ক্রিকেট রান করতে পারছে না, হোয়াটস দ্য পয়েন্ট? তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এসে ক্রিকেটারদেরকে যারা ভালো রাখবে, ক্রিকেটটা সামনে এগিয়ে নিয়ে যেতে যারা কাজ করবে, দক্ষভাবে কাজ করবে, আমরা চাই সেই ধরনের মানুষ এখানে থাকবে।
তামিম ইকবালকে কি সামনে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় কিনা এবং দেখতে ছিল তারা কতদিন আসলে দেখতে চায়, তামিম ইকবালের উপর কতটুকু ভরসা কোয়াব রাখে? দেখেন এখন পর্যন্ত এই বোর্ড আসার পরে, তামিম ইকবালের বোর্ড আসার পরে যে কাজগুলা হয়েছে সম্পূর্ণ ক্রিকেট বান্ধব কাজগুলা হয়েছে। ক্রিকেটাররা অনেক হ্যাপি, কারণ এইভাবে এর আগে ক্রিকেটারদের কথা কেউ চিন্তা করেনি বা ক্রিকেটারদেরকে এইভাবে কেউ সাপোর্ট করেনি। তো আমরা প্লেয়ারদের তরফ থেকে এই বোর্ডের ওপরে এখন পর্যন্ত 100% হ্যাপি, এবং আমরা চাই যে সামনের দিকেও যেন এইভাবেই কাজের গতিটা যেন এইভাবেই থাকে এবং ক্রিকেট যে ড্যামেজটা হয়েছে, ক্রিকেটের রিসেন্টলি যে ড্যামেজটা হয়েছে, যে ব্র্যান্ড ভ্যালু হারিয়েছে, এটা যত দ্রুত আবার ফিরে আসবে মানুষের কাছে, ক্রিকেটটা আবার আগের মতন যখন যত দ্রুত মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে, আমরা তত খুশি। এই বোর্ডের আসলে ভালো দিকগুলো তো আপনার কাছ থেকে জানলাম, কোনো ভুল ডিসিশন কিংবা কোনো কিছু কি আপনার নজরে পড়েছে যে তামিম ইকবালের নেওয়া কোনো ডিসিশন ভুল, কিংবা এই ডিসিশনগুলো এভাবে না নিয়ে এভাবে নিলে হয়তো বা ক্রিকেটারদের জন্য আরেকটু ভালো হতো, এমন কিছু কি নজরে পড়ে? দেখেন, ক্রিকেট বান্ধব ডিসিশন যখন নিবে, যখন প্লেয়ারদের ভালোর কথা চিন্তা করে যে ডিসিশনগুলো নিবে, সেগুলো বিতর্কিত হবে না। বিতর্ক তখনই আসে যখন আপনি আদার্স অ্যাঙ্গেলে কোনো কিছুকে রূপ দিতে চান। একটা কাজ করছেন এক উদ্দেশ্যে, ওইটাকে আরেকভাবে আপনি প্রেজেন্ট করতে চান। আপনি ক্রিকেটারদেরকে যদি আপনি ভালো রাখতে চান বা ক্রিকেটকে ভালো রাখতে চান, আপনার যে কাজগুলো সেটা কিন্তু মানুষের চোখে খুব ক্রিস্টাল ক্লিয়ার হয়ে ধরা পড়বে। তো আমাদের চোখে এখন পর্যন্ত যে ডিসিশনগুলো নিয়েছে দর্শকদেরকে নিয়ে, প্লেয়ারদেরকে নিয়ে, এই ডিসিশনগুলো আমরা সবাই খুব সাধুবাদ জানাই, এবং আমার কাছে মনে হয় না যে খুব বেশি ডিসিশন নিয়েছে, কারণ অল্প সময়ের মধ্যে এত বিস্তর আকারে কাজ করার সুযোগ নেই। যে অল্প সময়ের কথা বলছেন, অল্প সময়ের মধ্যে আসলে যে ডিসিশনগুলোই নিয়েছে, আমরা কিন্তু দেখলাম যে খুব দ্রুত উনি সিটে বসে অনেকগুলো ডিসিশন নিয়েছে। এটা অনেকেই বলছে, অনেকের কথা আমরা বলছি, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পারি, অনেক জায়গায় আমরা দেখি যে তামিম ইকবাল পপুলার হওয়ার জন্য কিংবা সামনের নির্বাচনে আসলে অংশগ্রহণ, তার গ্রাউন্ডটা আসলে শক্ত করার জন্য এরকম ডিসিশন নিচ্ছেন। এটা থেকে আপনি কিভাবে এটাকে মূল্যায়ন করবেন? আর এই যে মানুষের যে এত তার প্রতি যে একটা, আমরা দেখি যে সোশ্যাল মিডিয়াতে তার এগেইনস্টে অনেক কমেন্ট কিন্তু আমরা আসলেই দেখি, এই জিনিসটা আসলে কেন? দেখেন, সোশ্যাল মিডিয়ার যে বিষয়টা, এটা আপনারাও জানেন যে এটা কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা শ্রেণী এই কাজগুলো করে। তো আপনি কখনোই তাদেরকে দিয়ে আপনি টোটাল বাংলাদেশটাকে ইয়ে করতে পারবেন না, কারণ সাধারণ বলে সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ, কিন্তু আসলে এরা সাধারণ কিনা সেটা কিন্তু ভেবে দেখার অনেক বিষয় আছে। কারণ রিসেন্টলি কিন্তু আমরা অনেকগুলা নতুন কালচার দেখেছি, বাংলাদেশের মানুষ কিন্তু নতুন অনেকগুলা কালচার দেখেছে, যেটা আস্তে আস্তে ফ্ল্যাশ হচ্ছে। তো জিনিসটা হচ্ছে, এতদিনও মানুষ মনে করতো যে এগুলা সাধারণ মানুষ করছে, কিন্তু আস্তে আস্তে কিন্তু মানুষের কাছে এই জিনিসগুলা খোলাসা হয়ে যাচ্ছে যে এটা নির্দিষ্ট একটা এজেন্ডা নিয়ে, নির্দিষ্ট একটা মানে গ্রুপ অফ পিপল এই কাজগুলা করছে। মানে এটাকে আপনিও বিশ্বাস করেন? আমিও বিশ্বাস করি, এবং আমি প্রমাণও পেয়েছি এরকম অনেক। আচ্ছা, ঠিক আছে, আপনি এটাই বিশ্বাস করছেন। আমরা যদি আবার একটু দেখি যে আসলে এই বোর্ডের কাছে কিংবা পরবর্তী যে বোর্ড আসবে, আপনার কোয়াবের আসলে কি কি চাওয়া আছে ক্রিকেটারদের জন্য, এবং এই পর্যন্ত কোয়াবের কিছু উল্লেখযোগ্য কাজ আমাদেরকে যদি একটু বলেন যে হ্যাঁ আমরা এই কাজগুলো করতে পেরেছি এবং এগুলো করতে চাই, সামনে বোর্ডের কাছে আমাদের এগুলো চাওয়া। দেখেন, কোয়াবের রোলটা হচ্ছে আমাদের সামনে যেই অ্যাক্টিভিটিগুলো আসে সেই অ্যাক্টিভিটিগুলো নিয়ে আমরা কাজ করি। তো আমরা দেখেন ঢাকা লিগ নিয়ে আমরা কাজ করেছি। ঢাকা লিগ আমরা ডে 1 থেকে কিন্তু বোর্ডের সঙ্গে, এবং আমাদের আগের বোর্ডের সঙ্গে গ্যাপটাই তৈরি হয়েছে ঢাকা লিগ নিয়ে। তখন কিন্তু আসলে আপনার লিগগুলো কিন্তু থমকেও গিয়েছিল, ঘরোয়া লিগ কিন্তু আমরা দেখিনি, ঘরোয়া লিগ বন্ধ ছিল, সেটা আবার সচল হয়েছে তামিম ইকবাল আসার পর। তো এই বিষয়গুলো দেখেন যে আমরা তখন থেকে কথা বলে কিন্তু আমরা ফার্স্ট ডিভিশনটা তখনই কমপ্লিট করিয়েছি, খেলা হওয়ার কোনো পসিবিলিটি ছিল না, এবং তারপরে সেকেন্ড ডিভিশন হয়েছে। এখনো সেকেন্ড ডিভিশনের যে টিমগুলা অংশগ্রহণ করেনি সেগুলো নিয়ে আমরা বোর্ডের সঙ্গে কাজ করছি। ওই খেলাগুলো বা কেউ যেন বঞ্চিত না হয়, ঢাকা লিগটা যেন প্রিমিয়ার লিগ হচ্ছে, থার্ড ডিভিশনও হবে নেক্সটে। তো আমরা কিন্তু ঢাকা লিগটা সফলভাবে আগের বোর্ড এবং এই বোর্ড, দুই বোর্ডের সাথে কিন্তু আমরা এইটা নিয়ে কাজ করে আমরা আশা করছি শেষ পর্যন্ত আমরা এটা সফলভাবে শেষ করতে পারবো।
সাথে ফার্স্ট ক্লাসের যেই স্যালারিটা বৃদ্ধি পেয়েছে, মেয়েদের যে টাকাগুলা মেয়েদের ফ্যাসিলিটিস বেড়েছে, এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আসার পর থেকেই কাজ করছিলাম। আপনারা এটা আসলে বোর্ডের কাছে এই দাবিগুলো জানিয়েছিলেন, সেখান থেকেই আসলে আপনারা সেটার প্রতিফলন এখন দেখতে পাচ্ছেন। আমরা ওটা ওই বোর্ডের সময় আমাদের এই জিনিসগুলো নিয়ে অনেক স্ট্রাগল করতে হয়েছে। ওই বোর্ড আমাদের কেউ ওইভাবে পজিটিভ রেসপন্স করেনি। পরে আমরা যখন এই বোর্ড এসেছে, এই বোর্ডের কাছে আমাদের কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশন একটা জমা থাকে এবং ওই বিষয়গুলো কিন্তু প্রতিনিয়ত আমরা প্রতিনিয়ত যোগাযোগ করতে থাকি যে এই বিষয়গুলো নিয়ে কি। তো ওই বিষয়গুলো যখন আমাদের এই বোর্ড এসেছে, আসার পরে কিন্তু ফ্রম ফার্স্ট ডে, মানে ফার্স্ট অফিস ডেতেই কিন্তু এসেই আমাদের কিন্তু একটা বড়, যেমন মেয়েদের ফ্যাসিলিটেট করা, ওদের ফ্যাসিলিটি বাড়ানো, ফার্স্ট ক্লাসের বেতন বাড়ানো, মেস ফিস বাড়ানো, এই জিনিসগুলো কিন্তু ফার্স্ট ডেতেই আমাদেরকে করে দিয়েছে এই বোর্ড। সামনে তামিম ইকবালের জন্য আসলে আপনি চ্যালেঞ্জগুলো কি কি দেখেন, যেহেতু অনেক লিমিটেশনস কিন্তু আমাদের দেশে ক্রিকেটে আছে, যেগুলো হয়তো ছেলেও আসলে ওইভাবে এক্সিকিউট করা যায় না। সো এই ধরনের কি কি চ্যালেঞ্জের মুখোমুখি তামিম ইকবাল হতে পারেন বলে আপনার মনে হয়? দেখেন, আপনি কাজ করতে গেলে প্রতিনিয়ত আপনি চ্যালেঞ্জ ফেস করবেনই, কিন্তু আপনার যদি ইন্টেনশন ভালো থাকে এবং আপনি যদি অনেস্টভাবে ক্রিকেটটাকে সার্ভ করতে চান এবং ক্রিকেট এগিয়ে নিয়ে যেতে চান, আপনার শত বাধার মাঝেও আপনি পেরিয়ে যে কাজটা করতে পারবেন। তো আমার কাছে মনে হয় যে উনি যেহেতু রিসেন্টলি ক্রিকেট ছেড়েছে, ক্রিকেটারদের চাওয়া বা লেটেস্ট ক্রিকেটে কি ডিমান্ড, সেই জিনিসগুলো উনি জানেন এবং ওনার ডেফিনেটলি একটা খুব ভালো প্ল্যান নিয়েই আমরা ওনার অ্যাক্টিভিটি দেখে যেটা বুঝতে পারছি যে উনি একটা বড় পরিকল্পনা নিয়ে এখানে এসেছেন। আমার মনে হয় উনি যদি লম্বা সময় সুযোগ পান, তাহলে উনি এই কাজগুলো খুব স্মুথলি রান করতে পারবেন। আমরা দেখছি যে আসলে বোর্ডের অনেক পরিবর্তন দেখি, কিন্তু ক্রিকেটের মাঠের খেলার পরিবর্তনটা আমাদের খুব একটা কিন্তু চোখে পড়ে না। আমাদের কনসিস্টেন্সির অভাব আছে। এখন পর্যন্ত একটা তামিম ইকবালের রিপ্লেসমেন্ট কিংবা একটা সাকিব আল হাসান, একটা মুশফিকুর রহিম, আমরা যাদেরকে আসলে বাংলাদেশ ক্রিকেট যাদের মাধ্যমে আসলে বিশ্বে পরিচয় পেয়েছে, তাদের একটা রিপ্লেসমেন্ট এখন পর্যন্ত তৈরি করা যায়নি। অথচ আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে দেখি, তাদের অনেক প্লেয়ার্স বের হয়। আমরা দেখি যে একটা আইপিএল থেকে অনেক ভালো প্লেয়ার্স বের হচ্ছে, তা আমাদের বিপিএল থেকে এই পর্যন্ত উল্লেখযোগ্য কোনো প্লেয়ার আমরা দেখতে পারিনি। সো এই জিনিসগুলো আসলে আপনি কিভাবে, আপনার কাছে মনে হয় যে সলভ করা সম্ভব? মাঠের ক্রিকেটটাকে আসলে কিভাবে আরো শক্ত করা সম্ভব? দেখেন, আমাদের বাংলাদেশ টিম এগিয়ে গেছে ঠিকই। বাংলাদেশ টিম অনেক লম্বা সময় ভালো ক্রিকেট খেলেছে, এটা ট্রু। আগে যে অবস্থায় ছিল সেখান থেকে অনেক ইমপ্রুভ করেছে, অনেক ভালো জায়গায় আছে। অ্যাট দ্য সেম টাইম আপনার ভুলে গেলে চলবে না, আমাদের যে ডিস্ট্রিক্ট পর্যায়ে যে খেলাগুলো হয়, এটা কিন্তু অলমোস্ট 64টা জেলাতেই বন্ধ হয়ে গেছে। ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু খেলা হয় না। আলটিমেটলি আমরা যখন ক্রিকেট খেলেছি, আমাদের ফার্স্ট ক্রিকেট বলের ম্যাচটা ছিল কিন্তু আমার নিজের ডিস্ট্রিক্টে কোনো একটা ক্লাবের হয়ে। কিন্তু এখনকার যেই নতুন জেনারেশন আসছে, এরা কিন্তু এই সুযোগগুলো পাচ্ছে না। এখান থেকে স্কুল ক্রিকেট বন্ধ হয়ে গেছে। আপনি যদি রুট লেভেলের যে খেলাগুলা, আমরা শুধুমাত্র ন্যাশনাল টিম নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি, এবং এটা মিডিয়া, আমাদের দেশে এত মিডিয়া হয়ে গেছে বা ফেসবুকের মাধ্যমে এত হয়ে গেছে, এর মধ্যেই কিন্তু সব ধরনের আলোচনা হয়ে যায়, কিন্তু আসল জায়গায় কিন্তু কেউ যাচ্ছে না। আমাদের ঘরোয়া ক্রিকেটের মান নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে যে আসলে কতটুকু মানসম্মত খেলা ওখানে হয়ে থাকে এবং সেখান থেকে আসলে কত। ঘরোয়া ক্রিকেটে আপনি প্লেয়ার কোথা থেকে পাবেন? আলটিমেটলি আপনার ডিস্ট্রিক্ট পর্যায়ে যে খেলাগুলো বন্ধ হয়ে গেছে, এই কারণেই কিন্তু ঘরোয়া ক্রিকেটে বা ঢাকা লিগ বলেন বা অন্যান্য জায়গায় আমরা আগের মতন ওই কোয়ালিটি প্লেয়ারগুলো পাচ্ছি না। আমাদের একমাত্র জায়গা হচ্ছে এজ লেভেলের থেকে কিন্তু একমাত্র আমাদের প্লেয়ার আসে। আদার্স প্রত্যেকটা সেক্টর কিন্তু আমাদের বন্ধ হয়ে গেছে প্লেয়ার আসা। একটা বিরতির সময় হয়ে গেছে মিঠুন ভাই, আবারও বিরতি থেকে ফিরে আসো। মিঠুন ভাইয়ের সাথে আরো কিছু আলোচনা করব, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি গেমনে। আমার সঙ্গে কিন্তু আছেন মোহাম্মদ মিঠুন ভাই। একদম শেষ পর্যায়ে আছি, একটু খেলায় আসতে চাই, একদম শেষ দিকে। কালকে শেষ টি20 রয়েছে নিউজিল্যান্ড বাংলাদেশের, এখনো মাঠে গড়াবে কিনা বলা যাচ্ছে না, বৃষ্টির সম্ভাবনা প্রবল। কেমন দেখলেন, সন্তুষ্ট কিনা আপনি এই পুরো পারফরমেন্স নিয়ে? আমরা যদি দেখি তাহলে কিন্তু লাস্ট অনেক দিন ধরে বাংলাদেশ টি20 ক্রিকেট খুব ভালো খেলছে।
আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয় যে ভালো অবস্থায় থাকার পরেও আমরা ওয়ার্ল্ড কাপটাকে মিস করে গেছি। কারণ আমি বিশ্বাস করি যে এখন বাংলাদেশ টিম যেইভাবে ক্রিকেট খেলছে, স্পেশালি টি-20, আমার মনে হয় ওয়ার্ল্ড কাপে গেলে ভালো একটা কিছু হওয়ার সম্ভাবনা ছিল। তারপরেও আমি লাস্ট ম্যাচটা দেখবেন যে আগে নর্মালি আমরা কিন্তু পাওয়ার প্লেতে সবসময় ভালো ছিলাম অ্যাজ এ ব্যাটিং ইউনিট, কিন্তু পাওয়ার প্লে কিন্তু আমাদের খুব একটা ভালো যায়নি লাস্ট ম্যাচে যেটা জিতেছে। জি জি জি। তারপরেও কিন্তু দেখেন যে আমরা হাইস্ট রান চেস করে ওই ম্যাচটা জিতেছি। এইরকম সচরাচর কিন্তু বাংলাদেশ এই ধরনের ক্রিকেট এর আগে খেলেনি। তো আমি অবশ্যই এই টিমটাকে নিয়ে অনেক আশাবাদী। কালকে যে ম্যাচটা আছে আমি বিশ্বাস করি যে বাংলাদেশ যদি তাদের যে ক্রিকেটটা খেলছে এটাই যদি কনসিস্টেন্সি যদি রাখতে পারে তাহলে কালকের ম্যাচে নিশ্চয়ই। এবং নেক্সট ওয়ার্ল্ড কাপ খেলার জন্য আসলে বাংলাদেশের এখন প্রতিটা সিরিজে আসলে অনেক ইম্পর্টেন্ট, এটা আমরা জানি। প্রতিটা সিরিজে জিততে হবে এবং কোয়ালিফাই করে আসলে ওয়ার্ল্ড কাপ খেলতে হবে। সো আপনি কতটুকু আশাবাদী বাংলাদেশকে আমরা দেখব কিনা নেক্সট 2027? অবশ্যই আমার তো 100% বিশ্বাস আছে যে বাংলাদেশ ডিরেক্ট কোয়ালিফাই করবে এবং বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে অ্যাকচুয়ালি, বিশ্বাস আমরা রাখতেই পারি। তো আমাদের এই যেই টিমটা খেলছে এই টিমকে যদি আমরা প্রপার সাপোর্ট দিতে পারি এবং তাদেরকে যদি ক্লিয়ার মাইন্ডে ক্রিকেট খেলতে দিতে পারি, আদার্স সবকিছু একটু দূরে রেখে যদি মাঠের ক্রিকেটটাই যদি ওরা কনসেন্ট্রেট করতে পারে, আমি বিশ্বাস করি অনেক ভালো কিছু হবে। এবং আসলে এই বোর্ড এসে আসলে যতটুকু সুবিধা প্লেয়ারদেরকে দিচ্ছে, কিংবা আমাদেরও মনে হয় যে আসলে প্লেয়ার এখন শুধু মাঠে ক্রিকেট কনসেন্ট্রেট করা উচিত এবং সেখান থেকে কিছু আউটকাম বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য দেওয়া উচিত। কারণ তাদের জন্য আসলে যেভাবে বোর্ড কাজ করছে তাদেরও এখন অনেক দায়িত্ব এসে পড়েছে কাঁধে কিছু দেওয়ার। অবশ্যই ক্রিকেট এটা একটা টিম ওয়ার্ক। ক্রিকেট বোর্ডে যারা থাকবে তারা প্লেয়ারদের কথা চিন্তা করবে এবং প্লেয়াররাও সেই ফিডব্যাকটা দিবে। বোথ সাইড যদি এই ওইটাই ভাইয়া, বোথ সাইড থেকে আসলে আমরা একটা সাপোর্ট আশা করি। ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আজকে এখানে শেষ করছি গেম অন। সবাই ভালো থাকবে, সুস্থ।